যে টপিকসগুলো ডিসকাশন হবে এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যানক্রিয়াস রিলেটেড যে কন্ডিশনগুলো, লাইক অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটিক কার্সিনোমা অ্যান্ড অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস। তাহলে এখান থেকে সব থেকে বেশি যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থেকে। আর এর বাইরে হচ্ছে কোশ্চেন আসতে পারে স্মল বয়েল ইসকেমিয়া, ক্লোনিক ইসকেমিয়া, ক্রনিক মেসেন্টেরিক ইসকেমিয়া নিয়ে। তাহলে এগুলা থেকেও সিঙ্গেল বেস্ট কোশ্চেন আসে। তাহলে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়লে আমরা সবার আগে পড়বো হচ্ছে প্যানক্রিয়াস রিলেটেড, অ্যাকিউট প্যানক্রিয়াটিস, ক্রনিক প্যানক্রিয়াটিস, কার্সিনোমা অ্যান্ড অটোইমিউন প্যানক্রিয়াটিস। এই চারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর ইসকেমিয়া গুলা, এরপরে হচ্ছে আইবিএস। বাকি যে টপিকগুলো আছে সেগুলো কম বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কখন কোনটা থেকে আসবে এটা তো কোনো নিশ্চয়তা নেই, তবে এই টপিকগুলো থেকে কোশ্চেন বেশি আসে। তাহলে আমি শুরু করি। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। Irritable bowel syndrome is characterized by recurrent abdominal pain in association with abnormal defecation in absence of a structural abnormality of gut. তাহলে এখানে তিনটা ব্যাপার ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন থাকবে, দেন হচ্ছে অ্যাবনর্মাল ডেফিকেশন থাকবে, আর হচ্ছে কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকবে না। তার মানে এটা একটা ফাংশনাল ডিসঅর্ডার। যেগুলো ফাংশনাল ডিসঅর্ডার আছে এগুলো ইউজুয়ালি দেখা যায় যাদের ক্ষেত্রে সাইকিয়াট্রিক বা বিহেভিয়ারাল প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে এগুলো বেশি হয়। তাহলে পেশেন্টগুলোর ক্ষেত্রে সাইকিয়াট্রিক ইলনেস থাকতে পারে, বিশেষ করে অ্যাংজাইটি, ডিপ্রেশন, সোমাটাইজেশন বা প্যানিক অ্যাটাক টাইপের ফিচার্স থাকতে পারে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আইবিএস প্রবলেমটা বেশি হয়। এর সাথে অনেক সময় দেখা যাচ্ছে ফিজিওলজিক্যাল কিছু ফ্যাক্টর অ্যাসেট থাকে, লাইক আইবিএস এর যে টাইপ আছে, যেমন কনস্টিটিউশন প্রিডোমিনেন্ট, ডায়রিয়া প্রিডোমিনেন্ট, একটা যে মিক্সড হইতে পারে। তাহলে দেখা গেছে যেগুলো কনস্টিপেশন প্রিডোমিনেন্ট সেগুলোর ক্ষেত্রে 5-হাইড্রোক্সিট্রিপটামিন এটা ডেফিসিয়েন্সি থাকে, আর ডায়রিয়া প্রিডোমিনেন্টের ক্ষেত্রে রিলেটিভলি অ্যামাউন্টটা বেশি রিলিজ হয়। তাহলে এটা একটু ইম্পর্টেন্ট। আর দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে যে পেশেন্ট গুলা মাস্ট সেল স্টেবিলাইজার্স লাইক কিটো ডিপেন্ডেন্ট রেসপন্স করে। সো এখান থেকে একটা আইডিয়া করা হয়েছে যে মাস্ট সেলেরও একটা রোল থাকতে হবে প্যাথোফিজিওলজিতে। তবে এগুলো বেশিরভাগ হচ্ছে হাইপোথিসিস, কোনো ডেফিনেটিভ এই ধরনের প্যাথোফিজিওলজি আইবিএস এবার জানা যায় না। ক্লিনিক্যাল ফিচার্স ডিপেন্ড করে যে এটা কোন টাইপের আইবিএস সেটার উপরে। তো সব পেশেন্টের ক্ষেত্রে কমন যেটা থাকবে রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন থাকবে এবং অল্টার্ড বাউল হ্যাবিট থাকবে। অ্যাবডোমিনাল পেইনটা থাকবে ইউজুয়ালি কোলিক ক্র্যাম্পিং ইন নেচার, ইউজুয়ালি লোয়ার অ্যাবডোমেনে থাকে এবং রিলেটেড টু ডেফিকেশন। মানে ডেফিকেশনের পরে ইউজুয়ালি পেইনটা রিলিফ হয়ে যায়। যদি পেশেন্টের আইবিএস কনস্টিপেশন প্রিডোমিনেন্ট হয় সেক্ষেত্রে পেশেন্টের ইনফ্রিকুয়েন্ট প্লেট স্টুল পাস হবে, আর যদি ডায়রিয়া প্রিডোমিনেন্ট হয় সেক্ষেত্রে পেশেন্টের ডায়রিয়া ফিচার্স থাকবে। ডায়রিয়াটা কেমন হবে? এখানে লো ভলিউম স্টুল থাকবে। রেয়ারলি হ্যাভ নক্সানাল সিমটমস। তাহলে আইবিএস এর পেশেন্টগুলো ইউজুয়ালি নক্সানাল সিমটমস থাকে না। পেশেন্টে কোনো রেকটাল ব্লিডিং থাকবে না, আদার কোনো সিস্টেমিক ফিচার্স থাকবে না, কোনো ওয়েট লস থাকবে না এবং পেশেন্ট ইউজুয়ালি কনস্টিটিউশনালি ওয়েল। তাহলে আইবিডি, কোলনিক কার্সিনোমা বা প্যানক্রিয়াটিস যেগুলো আদার যে কজগুলো আছে ডায়রিয়ার, তাহলে সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে কোনো না কোনো সিস্টেমিক ফিচার্স থাকে। তাহলে এই পেশেন্টগুলো আমরা যদি এক্সামিন করি তাহলে দেখবো সবকিছু নর্মাল। পেশেন্টে কোনো অ্যানিমিয়া নাই, কোনো ওয়েট লস নাই, তারপর কোনো মাসেল ওয়েস্টিং নাই। আর সিমটমস এর মধ্যেও লুজ মোশন বা কনস্টিটিউশনের সাথে অ্যাসেট কোনো ফিচার্স থাকবে না, লাইক কোনো নোকসান সিমটমস থাকবে না, কোনো পারেক্টাল ব্লিডিং থাকবে না। তবে মিউকাস থাকতে পারে সামটাইমস, এবং স্টুলটাও থাকবে লো ভলিউম স্টুল। তাহলে এর আগে আমরা ফার্স্টে একটা বক্স পড়ছিলাম স্মল বল ডায়রিয়া, তারপর হচ্ছে কোলোনিক ডায়রিয়া এবং মেলাজোশনের যে ডায়রিয়া গুলো হয় সেগুলো ক্লিনিক্যাল ফেজ কম থাকে। তাহলে স্মল বায়োল অরিজিন যে ডায়রিয়া গুলো হয় সেগুলো ইউজুয়ালি থাকে লার্জ ভলিউম। কোলোনিক অরিজিন যে ডায়রিয়া গুলো থাকে সেগুলো স্মল ভলিউম থাকে উইথ মিউকাস থাকে, অনেকটা আইবিএস এর মতো। পার্থক্য হচ্ছে কোলোনিক অরিজিন যে ডায়রিয়া গুলো হবে সেগুলোতে সাথে পারেক্টাল ব্লিডিং থাকতে পারে বা ব্লাডি ডায়রিয়া থাকতে পারে, এবং এই সাথে পেশেন্টের সিস্টেমিক ফিচার্স এর মধ্যে পেশেন্টের অ্যানিমে থাকতে পারে, ওয়েট লস থাকতে পারে। কিন্তু আইবিএস এর ক্ষেত্রে এই ধরনের কোনো ফিচার্স থাকবে না। তাহলে যদি কোনো কিছু না পাই সেক্ষেত্রে আমরা চিন্তা করবো আইবিএস। এক্সামিনেশনের মধ্যে একটা ফাইন্ডিংস থাকতে পারে, সেটা হচ্ছে সিগনিফিকেন্ট না।
আইবিএস ডায়াগনোস করার জন্য একটা ক্রাইটেরিয়া ফলো করা হয়, যেটা হলো রোম 4 ক্রাইটেরিয়া। রোম 4 ক্রাইটেরিয়ার মধ্যে কি কি থাকবে? রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন অ্যাট লিস্ট 1 day per week on average in last 3 months, অ্যাসোসিয়েটেড উইথ 2 or more of the following। তাহলে এই তিনটা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, অ্যাবডোমিনাল পেইনটা রিলেটেড টু ডেফিকেশন, অনসেট অ্যাসোসিয়েটেড উইথ চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি অফ স্টুল অ্যান্ড চেঞ্জ ইন ফর্ম অফ স্টুল। মানে স্টুলের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে পারে, মাঝে কম হতে পারে, মাঝে বেশি হতে পারে। ফর্ম অফ স্টুল মাঝে মাঝে কনস্টিপেশন হতে পারে, সামটাইমস ডায়রিয়া হতে পারে, এবং স্টুলের ফর্মটা চেঞ্জ হতে পারে। আর অ্যাবডোমিনাল পেইনটা ডেফিকেশন রিলেটেড। তাহলে এই তিনটা পয়েন্ট হচ্ছে আইবিএস এর জন্য ইম্পর্টেন্ট। দেন আসি অ্যালার্মিং ফিচার্স ইন সাসপেক্টেড আইবিএস। অ্যালার্মিং ফিচার্স আমরা সহজে মনে রাখতে পারি যেগুলো কোলনিক কার্সিনোমা বা আইবিডি বা অন্যান্য যেগুলা প্যাথোলজি আছে বা যেগুলো অর্গানিক ডিজিজ আছে, সেগুলোর যে ফিচার্স গুলো সেগুলো হচ্ছে অ্যালার্মিং ফিচার্স। লাইক আমরা যখন ডিসপেপসিয়া পড়ছিলাম যে ডিসপেপসিয়া অ্যালার্মিং ফিচার্স, বা ডিসপেপশন কখন আপার এন্ডোস্কোপি করবো, তখন আমরা বলছিলাম যেগুলো গ্যাস্ট্রিক কার্সিনোমা রিলেটেড ফিচার্স, এই ধরনের কোনো ফিচার্স থাকে সেগুলো হচ্ছে অ্যালার্মিং। একইভাবে আইবিএস এর ক্ষেত্রে হচ্ছে কোলনিক কার্সিনোমা বা আইবিডি টাইপ যে কোনো ক্লিনিক্যাল ফিচার্স থাকে সেগুলো হচ্ছে অ্যালার্মিং ফিচার্স, কারণ আইবিএস আমরা বললাম কোনো সিস্টেম ফিচার্স থাকে না। তাহলে কি কি ফিচার্স থাকলে আমরা চিন্তা করবো যেগুলো অ্যালার্মিং ফিচার্স? ফার্স্ট হচ্ছে যদি পেশেন্টের বয়স অনেক বেশি হয়, তাহলে এজ মোর দ্যান 50 years, ফ্যামিলি হিস্ট্রি অফ কোলন ক্যান্সার অর ইনফ্লামেটরি বাউল ডিজিজ, নক্সিনাল সিমটমস, রিসেন্ট চেঞ্জ ইন বাউল হ্যাবিট। তারপর হচ্ছে যদি এভিডেন্স অফ ওভার্ট জিআই ব্লিডিং থাকে, লাইক মেলানোসিস, পারেক্টাল ব্লিডিং, লাইক হেমাটোকেজিয়া। এরপর হচ্ছে আমরা বলছিলাম ম্যালিগনেন্সি কিছু কমন ফিচার্স থাকে, অ্যানিমিয়া, আনইনটেনশনাল ওয়েট লস, পালপেবল মাস অর লিম্ফোনোপ্যাথি। তাহলে এগুলো হচ্ছে ম্যালিগনেন্সি ফিচার। তারপরে আগের যে ফিচার্স গুলো আছে এগুলো ম্যালিগনেন্সি সাসপেক্টিভ ফিচার্স। তাহলে এই ধরনের যদি কোনো ফিচার্স থাকে সেক্ষেত্রে এগুলো হচ্ছে সিগনিফিকেন্ট, এবং তখন আমরা আইবিএস বাদে অন্য ডিজিজ গুলো বেশি চিন্তা করবো। তাহলে অ্যালার্মিং ফিচার্স গুলো কেন ইম্পর্টেন্ট? দেখেন আইবিএস এর ডায়াগনোসিস হচ্ছে মেইনলি ক্লিনিক্যাল, যেটা আমরা রোম 4 ক্রাইটেরিয়া দিয়ে ডায়াগনোসিস করি, এবং এই ক্ষেত্রে ইউজুয়ালি আদার্স কোনো ইনজেকশন লাগে না। আমরা একটা সিবিসি, ফিকাল ক্যালপ্রোটিন বা সিআরপি করতে পারি টু এক্সক্লুড আদার ডিফারেন্সিয়ালস। এখন কোনো পেশেন্ট যদি অ্যালার্মিং ফিচার্স থাকে যেগুলো আমরা আগের বক্সে ডিসকাস করলাম, তাহলে সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে অবশ্যই কোলনোস্কোপি করতে হবে। তাহলে এই কথাটাই বলা আছে, colonoscopy should be undertaken when patients present with alarming features to exclude other diagnoses such as colorectal cancer or inflammatory bowel disease। তাহলে আপার জি এন্ডোস্কোপি কখন করব, আমরা কোলোনোস্কোপি কখন করব, এই পয়েন্টগুলো খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষা আসে, কারণ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট আসলে ক্রনিক ডায়রিয়া নিয়ে, এই পেশেন্টটাকে আপনি আইবিএস চিন্তা করবেন নাকি অন্য কিছু চিন্তা করবেন? যদি আইবিএস চিন্তা করি তাহলে তো খুব বেশি ইনভেস্টমেন্ট দরকার নাই, কোনো ইনভেসিভ প্রসিডিউর দরকার নাই। তবে আমরা যদি আইবিডি চিন্তা করি বা ক্রনিক ম্যালিগনেন্সি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কোলোনোস্কোপি করতে হবে। তাহলে এই ডিসিশন নেওয়ার জন্য আমাদের অ্যালার্মিং ফিচার্স গুলো ইম্পর্টেন্ট, এবং প্র্যাকটিক্যাল লাইফ যাতে এগুলো কমনলি পাওয়া যায়, সো পরীক্ষায় এগুলো খুব ফ্রিকোয়েন্টলি আসে। তাহলে অ্যালার্মিং ফিচার্স গুলো মনে রাখা লাগবে। কোলনিক কার্সিনোমা ফিচার্স মনে রাখলে হবে। কোলন কার্সিনোমা গুলো ওল্ড এজে বেশি হয়, ফ্যামিলি হিস্ট্রি থাকে, নক্সিনাল সিমটমস থাকে, তারপর রিসেন্ট চেঞ্জ থাকে বাউল হ্যাবিটে, পেশেন্ট আছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকতে পারে, মেলানা থাকতে পারে, হেমাটোকেজিয়া থাকতে পারে, পেশেন্টের ওয়েট লস, মাস বা লিম্ফোমা থাকতে পারে। তো সবগুলো হচ্ছে ম্যালিগনেন্সি ফিচার্স। এখন যদি এগুলো কোনো ফিচার্সই না থাকে, সিবিসি, সিআরপি, ফিগার সবগুলো নর্মাল হয়, আমরা তাহলে আইবিএস ডায়াগনোস করতে পারি। আইবিএস ডায়াগনোসিস করার পরে আমাদের ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেপ হবে পেশেন্ট এডুকেশন অ্যান্ড রিঅ্যাসুরেন্স। তাহলে যেগুলো ফাংশনাল সিমটমস, ফাংশনাল ডিজিজ যেগুলা, যেমন এখানে আমরা পড়লাম আইবিএস, তারপরে যখন নিউরোলজি পড়বো তখন দেখবো টেনশন, ডাইক, হেডেক। এইগুলোর ক্ষেত্রে ফিক্স কোনো প্যাথোলজি থাকে না, এবং এগুলো ফাংশনাল সিমটমস বা ফাংশনাল ডিজিজ হতে হয়। এই ধরনের ডিজিজগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্ট এডুকেশন অ্যান্ড রিঅ্যাসুরেন্স। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আমরা কি করতে পারি? কিছু ডায়েটারি মডিফিকেশন করতে পারি। ডায়েটারি কি কি মডিফিকেশন করতে পারি, এটা আলাদা একটা বক্স আছে। দেন হচ্ছে ডায়েটারি মডিফিকেশন করার পরে যদি পেশেন্টের রেসপন্স না করে, সেক্ষেত্রে আমরা কিছু ড্রাগ ইউজ করতে পারি। ড্রাগ ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে যে পেশেন্টের কোন ধরনের ফর্ম। যদি কনস্টিপেশন পিরিয়ড হয় সেক্ষেত্রে আমরা ল্যাক্সেটিভ ইউজ করতে পারি। এর আগে আমরা ল্যাক্সেটিভ একটা বক্স পড়ছিলাম যে কোনটা মেকানিজম কি। কিছু ল্যাক্সেটিভ এখানে এক্সাম্পল দেওয়া আছে, একটু মুখস্থ করতে হবে। যদি পেশেন্টের ডায়রিয়া পিরিয়ড হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ ইউজ করতে পারি।
পেশেন্ট যদি পেইন ব্লোটিং এগুলো থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিস্পাজমেটিক ড্রাগ ইউজ করতে পারি। তাহলে এটা ডিপেন্ড করবে যে পেশেন্টটা কোন ধরনের ফর্ম প্রেজেন্ট করছে। তাহলে এটা হচ্ছে থার্ড স্টেপ। আমাদের কাউন্সিলিং হলো, এডুকেশন হলো, রিঅ্যাসুরেন্স করলাম, এরপর ডায়েটারি মডিফিকেশন করলাম, দেন হচ্ছে সিমটমস ডিপেন্ডেন্ট ট্রিটমেন্ট। এখন এই সবগুলোতে যদি কোনো ধরনের রেসপন্স না করে তাহলে ফোর্থ অপশন হচ্ছে আমাদের ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। তাহলে পেশেন্টস উইথ ইনট্রাক্টেবল সিমটমস ট্রিটমেন্ট হবে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট লাইক অ্যামিটিপ্টালিন অর ইমিপ্রেমাইন। তাহলে এরকম আইবিএস একটা সিনারিও যে পেশেন্ট বলতে পারে যে পেশেন্টের ডায়েটারি মডিফিকেশন করা হয়েছে, কাউন্সিলিং করা হয়েছে, এরপরে ড্রাগ দেওয়া হয়েছে, এরপর রেসপন্স করে না, এরপর আপনি কি ড্রাগ দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে অ্যান্সার। আইবিএস এর ক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক ইউজ করি, সিস্টেমিক নন রিয়াজেবল অ্যান্টিবায়োটিক্স, রিফ্যাক্সিমিন। তাহলে এর আগে আমরা পড়ছিলাম স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, সেখানে আমরা রিফ্যাক্সিমিন ইউজ করছিলাম। এখন বললাম আইবিএস এ, আর এরপর আমরা যখন হেপাটিক এনকেফালাইটিস পড়বো তখন আবার রিফ্যাক্সিমিনটা আসবে। তাহলে রিফ্যাক্সিমিন কোথায় কোথায় ইউজ করা হয় এটা অনেক সময় পরীক্ষায় আসে। ডায়েটারি মডিফিকেশন আমরা কি কি করবো, এটা পরীক্ষায় খুব একটা আসে না, এটা মেইনলি প্র্যাকটিক্যাল লাইফে লাগবে। কোনো পেশেন্ট আইবিএস ডায়াগনোসিস করবো তখন তাকে কি কি অ্যাডভাইস দিব। ফার্স্ট হচ্ছে পেশেন্টের রেগুলার ডায়েট মেনটেন করতে হবে, কোনো মিল মিস করা যাবে না, সময় নিয়ে খাবার খাইতে হবে, অ্যাডুকেট হাইড্রেশন মেনটেন করতে হবে, অ্যাভয়েড করতে হবে কি কি কার্বোনেটেড অ্যান্ড ক্যাফেনেটেড ড্রিঙ্কস, অ্যালকোহল, দেন হচ্ছে রেজিস্ট্যান্ট স্টার্চ অ্যান্ড ইনসলিবল ফাইবার, তারপর আর্টিফিশিয়াল সুইটেনার্স, তারপর যেগুলো হচ্ছে ফুড ম্যাপ ডায়েট বলা হয়, ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড অ্যান্ড পলিঅয়েলস। এগুলো কিছু খাবার আছে, এগুলো দেখে নিতে হবে যে এগুলোর মধ্যে কোনগুলো পড়ে। তারপর গ্লুটেন অ্যাভয়েড করতে হবে, ল্যাকটোজ অ্যাভয়েড করতে হবে। তাহলে কি কি খাবার অ্যাভয়েড করবে এবং খাবার কিভাবে খাবে এটা ইম্পর্টেন্ট। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে যদি কোনো পেশেন্টের কনস্টিপেশন থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা সলিউবল ফাইবার দিতে পারি, স্পাগুলাহাস দিতে পারি। অ্যাভয়েড করতে হবে কোনটা, ইনসলিউবল ফাইবারস, এটা অ্যাভয়েড করতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর এমএসসি পরীক্ষাতে একটা জিনিস পড়ে যে কোন ল্যাক্সেটিভটা অ্যাভয়েড করবো। ইউজুয়ালি অসমোটিক ল্যাক্সেটিভ যেটা ল্যাকটোলোজ, এটা অ্যাভয়েড করতে বলে। এটা একটু মনে রাখেন যে ল্যাকটোলোজটা আমরা আইবিএস পেশেন্টে অ্যাভয়েড করার চেষ্টা করবো। তাহলে আইবিএস এর পেশেন্ট যদি কনস্টিটিউশন থাকে তাহলে আমি কি ইউজ করতে পারি, যেখানে দিয়ে আছে লিনাক্লোটাইড, লুবিপ্রোস্টন, তারপর ইসপাগুলাহাস, এগুলো আমরা ইউজ করতে পারি। মনে রাখতে হবে যে ল্যাকটোলোজ এটা আমরা অ্যাভয়েড করবো। এরপর আসি অ্যাকিউট স্মল বাওয়েল ইসকেমিয়া, দেন আছে অ্যাকিউট কোলনিক ইসকেমিয়া। তাহলে বাওয়েল ইসকেমিয়া এটা হচ্ছে অনেকটা ইসের টাইপের মতো, যেমন আমাদের হার্টে কি হয়, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয় বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, যেখানে ক্ষেত্রে ইসকেমিক স্ট্রোক হয়। তাহলে ব্লাড সাপ্লাইটা কমে যাবে, ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, বা ব্লাড সাপ্লাই এতটুকু কমে যেখানে পারফিউশনটা মেইনটেইন হয় না, ফলে কি হয়, টিস্যু ইসকেমিয়া হয়। একইভাবে বাউলে যদি ব্লাড সাপ্লাইটা অ্যাডিকুয়েটলি মেইনটেইন না হয় তাহলে সেক্ষেত্রে বাউল ইসকেমিয়া হবে। তাহলে আমাদের স্মল বাউল আর একটা হচ্ছে লার্জ বাউল বা কোলন, দুইটাতে আলাদা আলাদা ভাবে ইসকেমিয়া হতে পারে যদি ডিফারেন্ট ভেসেলস অক্লুশন হয়। তাহলে আমাদের স্মল বাউলের মেইন সাপ্লাই আছে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি থেকে। আমাদের গাটের সাপ্লাই তিনটা আর্টারি থেকে আমরা জানি, একটা সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি অ্যান্ড ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি। এর মধ্যে স্মল বাউলের সাপ্লাইটা মেইনলি দেয় সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। তাহলে কোনো কারণে যদি সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি অক্লুশন হয়ে যায় সেক্ষেত্রে স্মল বাউলে ব্লাড সাপ্লাই পাবে না, পেশেন্টের বাউল ইসকেমিয়া ডেভেলপ করবে। তাহলে এই যে ভেসেল অবস্ট্রাকশন কিভাবে হইতে পারে, লাইক আমাদের স্ট্রোকে কি হয়, একটা এমবোলাস দিয়ে ইউজুয়ালি অবস্ট্রাকশন হয়, এখানেও সেম। তাহলে মোস্ট কমন হচ্ছে কি এমবোলিজম ফ্রম হার্ট অর অ্যাওর্টা টু সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। মানে হার্টে যদি কোনো একটা এমবোলাস ফর্মেশন হয়, সেই এমবোলাসটা যদি এখান থেকে ছুটে গিয়ে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারিকে অক্লুশন করে তাহলে স্মল বাউল ইসকেমিয়া হবে। এমবোলিজম ফর্ম হয় কিসে কিসে আমরা এর আগেও পড়ছি বা জানি, যে পেশেন্ট যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, এমআই থাকে, হার্ট ফেলার থাকে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে এই যে থ্রোম্বাস রিস্ক থাকে বেশি এবং সেখান থেকে এমবোলিজম হতে পারে। একইভাবে পেশেন্ট যদি কোনো থ্রোম্বোসিস থাকে, তারপর হচ্ছে নন অক্লুসিভ ইসকেমিয়া ডিউ টু হাইপোটেনশন। পেশেন্ট যদি ব্লাড প্রেশার অনেক বেশি কমে যায় তাহলে আমাদের ভাইটাল অর্গানগুলোতে ব্লাড সাপ্লাই মেইনটেইন করা হয়, গাট স্কিন এগুলো ব্লাড সাপ্লাই কমাই দেওয়া হয়, লাইক ইন কেস অফ মাইকোর্ডিয়াল ইনফেকশন, হার্ট ফেলিওর, অ্যারিথমিয়া বা সাডেন ব্লাড লস। তাহলে এই ধরনের কন্ডিশনে বডি কি করে, ভাইটাল যে অর্গানগুলো আছে লাইক কিডনি, ব্রেন, এগুলোতে ব্লাড সাপ্লাই মেইনটেইন করে, তারপর হচ্ছে গাট স্কিন এগুলো ব্লাড সাপ্লাইটা কম্প্রোমাইজ করে ফেলে, সেক্ষেত্রে ইসকেমিয়া ডেভেলপ করতে পারে। এছাড়া যদি ভাস্কুলাইটিস হয় সেক্ষেত্রে ইসকেমিয়া ডেভেলপ করতে পারে। লাইক আমরা যখন পড়বো কোনো স্মল ভেসেল ভাস্কুলাইটিস,
বা এসএলই এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে ভাস্কুলারিটিসের কারণে বাউল ইসকেমিয়া হইতে পারে। তাহলে এগুলো হচ্ছে মেইনলি কজ, কি কি কারণে হইতে পারে। এখন আসেনি অ্যাকিউট স্মল ইসকেমিয়া হলে কি ফিচার্স আসবে। যেহেতু অ্যাকিউট কন্ডিশন, তাহলে পেশেন্টের অ্যাকিউট সিমটমস থাকবে। তাহলে কখন কখন আমরা চিন্তা করবো যদি পেশেন্টের কোনো কার্ডিয়াক ডিজিজ বা এরিথমিয়া থাকে, তাহলে যে রিস্ক ফ্যাক্টরগুলো কজগুলো পড়লাম এই ধরনের কোনো একটা ফিচার যদি থাকে, তখন আমরা চিন্তা করবো পেশেন্টের প্রেজেন্টেশন কেমন হবে। অলমোস্ট অল ডেভেলপড অ্যাবডোমিনাল পেইন দ্যাট ইজ মোর ইমপ্রেসিভ দ্যান দ্য ফিজিক্যাল ফাইন্ডিংস। তার মানে পেশেন্ট কমপ্লেন করবে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, কিন্তু আপনি এক্সামিনেশন করতে গিয়ে দেখবেন তেমন কোনো ফাইন্ডিংস নাই। এটা হচ্ছে মেইন ক্লিনিক্যাল ফিচার্স টু সাসপেক্ট অ্যাকিউট বাউল ইসকেমিয়া। সেটা এছাড়া কি কি থাকতে পারে পেশেন্টের, সাইলেন্ট ডিস্টেন্ট অ্যাবডোমেন থাকতে পারে, ডিমিনিশড বাউল সাউন্ড থাকতে পারে, অনেক সময় পেরিটোনাইটিসও থাকতে পারে। তবে এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন একটা পেশেন্ট সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন প্রেজেন্ট করছে কিন্তু এক্সামিনেশন করে কোনো ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে না। আর রিস্ক ফ্যাক্টরের মধ্যে তার এই যে কার্ডিওভাস্কুলার যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা সচরাচর পড়ি, সেগুলোর কোনো ফিচার্স আছে। ইনজেকশন করলে কি কি পাবো আমরা, লিউকোসাইটোসিস পাইতে পারি। যেহেতু ইসকেমিয়া হচ্ছে, এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, ফলে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, সেলগুলো ড্যামেজ হওয়ার কারণে ফসফেটগুলো রিলিজ হবে, হাইপার ফসফেটেমিয়া হবে এবং হাইপার অ্যামাইলিসেমিয়া হবে। তার মানে এখানে সেরাম অ্যামাইলেজ লেভেলটা বাড়বে। তাহলে এটাও ইম্পর্টেন্ট, সেরাম অ্যামাইলেজ ইউজুয়ালি আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস সময় করি, কিন্তু অ্যামাইলেজ জিনিসটা কিন্তু হচ্ছে নন স্পেসিফিক, যে কোনো অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশনে অ্যামাইলেজটা বাড়তে পারে। এছাড়া আমরা পেন অ্যাবডোমিনাল এক্সরে করতে পারি, সেখানে কি পাওয়া যাবে, থাম প্রিন্টিং ডিউ টু মিউকোসাল ইডিমা। তাহলে এর আগে ক্লাস আমরা পড়ছিলাম যে টক্সিক মেগাকোলন, স্মল বাউল ইসকেমিয়া, এগুলোতে থাম প্রিন্টিং পাওয়া যায়। এক্সরে ফাইন্ডিংস কেমন হয় এটা আমরা আগে ক্লাসে ডিসকাস করছি। গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কি, সিটি অ্যাবডোমেন উইথ কন্ট্রাস্ট। তাহলে পরীক্ষায় মেইনলি কি আসবে, এইটাই আসবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট স্পেসিফিক অর গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ফর অ্যাকিউট স্মল বাউল ইসকেমিয়া। তাহলে অ্যান্সার হবে সিটি উইথ কন্ট্রাস্ট। এখন উপরে দেওয়া আছে যে পরীক্ষার সিনারিও কিভাবে আসে। তাহলে দেখেন পেশেন্টের এভিডেন্স অফ অ্যাথেরোস্ক্লেরোসিস থাকবে, লাইক অ্যাবসেন্ট পালস থাকতে পারে, ব্রুই থাকতে পারে, এছাড়া কোনো একটা কার্ডিয়াক ডিজিজ, অ্যারিথমিয়া বা সিভিয়ার হাইপোটেনশনের ফিচার্স থাকতে পারে, লাইক পেশেন্টের সিভিয়ার ব্লাড লস হয়েছে বা হার্ট ফেলার হয়েছে বা পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, এই ধরনের কোনো একটা কথা পেশেন্টের যে সিনারিও দেওয়া থাকবে সেখানে বলা থাকবে। এরপরে কি থাকবে, পেশেন্টের সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, মোর মার্ক দ্যান ফিজিক্যাল সাইন্স বা ফিজিক্যাল ফাইন্ডিংস। এছাড়া কি থাকতে পারে, সাইলেন্ট অ্যাবডোমেন থাকতে পারে, ডিস্টেন্ট অ্যাবডোমেন থাকতে পারে, ডিমিনিশড বাউল সাউন্ড থাকতে পারে, সামটাইমস পেরিটোনাইটিস ফিচার দিতে পারে। তাহলে এটা হচ্ছে পরীক্ষার জন্য ক্লাসিক্যাল সিনারিও। অ্যাকিউট কোলনিক ইসকেমিয়া, এটা মোটামুটি সিমিলার, কজেস গুলো একই রকমের। থ্রোম্বোএম্বোলিজম হচ্ছে মোস্ট কমন কজ, এছাড়া হচ্ছে ভাস্কুলাইটিস, হাইপারটেনশন, এগুলো কারণে হইতে পারে। একটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানোরিজম সার্জারি করার সময় ইনফ্লোমেসেন্টিকাইটিস লাইগেট করা হয়, সেই সময় অ্যাকিউট কোলনিক ইসকেমিয়া ডেভেলপ করতে পারে। পরীক্ষা যেটা কোশ্চেন আসে যে অ্যাকিউট কোলনিক ইসকেমিয়াটা কোথায় বেশি কমন, তাহলে এটা বেশি কমন হচ্ছে স্প্লেনিক ফ্লেকচার্স এন্ড ডিসেন্ডিং কোলন। কেন বেশি কমন এখানে, দিস ইজ লিটল কোলেটারাল সার্কুলেশনস এন্ড লাই ইন ওয়াটারশেড এরিয়াস অফ আর্টেরিয়াল সাপ্লাই। পেশেন্টগুলোর ফিচার্সের মধ্যে ট্রানজিয়েন্ট কোলাইটিস, কোলনিক স্ট্রিকচার গ্যাংগ্রিন, ফালমিন প্যানক্রিয়াটিস যে কোনো প্রেজেন্ট করতে পারে। তবে ইউজুয়ালি পেশেন্টগুলোর প্রেজেন্টেশন কেমন থাকে, সাডেন অনসেট অফ ক্র্যাম্পিং, লেফট সাইডেড লোয়ার অ্যাবডোমিনাল পেইন এন্ড রেকটাল ব্লিডিং। ইনজেকশন অফ চয়েস বা গোল্ড স্ট্যান্ডার্ড ইনজেকশন একই, সিটি উইথ কন্ট্রাস্ট। তাহলে অ্যাকিউট স্মল বাউল ইসকেমিয়া এবং কোলনিক ইসকেমিয়া দুইটার রিস্ক ফ্যাক্টর প্রেজেন্টেশন মোটামুটি সিমিলার। তাহলে আলাদা করবো কিভাবে, স্মল বাউল ইসকেমিয়ার ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইনটা থাকবে সিভিয়ার, ইসকেমিয়ার ক্ষেত্রে ইউজুয়ালি অ্যাবডোমিনাল পেইনটা একটু কম থাকে এবং লেফট সাইডেড বা লোয়ার অ্যাবডোমেনে থাকে। আর বেশি প্রিডোমেন্ট থাকে রেকটাল ব্লিডিংটা বেশি প্রিডোমেন্ট থাকে বা ব্লাডি ডায়রিয়া থাকতে পারে, যেটা স্মল বাউল ইসকেমিয়ার ক্ষেত্রে একটু লেস কমন। তাহলে পেইনের সাইড কোনটা আর রেকটাল ব্লিডিং বা ব্লাডি ডায়রিয়া আছে কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এটার উপর ডিপেন্ড করে আমরা স্মল বাউল ইসকেমিয়া এবং কোলনিক ইসকেমিয়া আলাদা করতে পারবো। এটা যে স্প্লেনিক ফ্লেকচার, এখানে কি বলা হয় ওয়াটার শেড এরিয়া। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং কোলন, দেন হচ্ছে ট্রান্সভার্স কোলন, আর এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং কোলন। এই এরিয়াটাতে আমাদের স্প্লিন থাকে, এটাকে বলা হয় স্প্লেনিক ফ্লেকচার্স। এই এরিয়াটাকে স্প্লেনিক ফ্লেকচার্স। এখন আমাদের গাটে যে ব্লাড সাপ্লাই গুলো থাকে মেইনলি আসে বললাম মেসেন্ট্রিক আর্টারি থেকে।
সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, দেন হচ্ছে ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি। এই আর্টারিগুলো যে ব্লাড সাপ্লাই থাকে, এর মধ্যে স্প্লেনিক প্লেক্সাস এবং ডিসেন্ডিং কোলন, এই এরিয়াটা দেখা যায় সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির লাস্টের দিকে এরিয়া, আর ইনফিরিয়র মেসেন্টারিক এরিয়া যে ব্লাড সাপ্লাই শুরু হয় এটার প্রাথমিক এরিয়া। তার মানে দুইটা আর্টারি মাঝখানে পড়ে গেছে, বর্ডারে পড়ে গেছে এরিয়াটা, যে কারণে এখানে সার্কুলেশনটা কম থাকে এবং ইস্কিমিয়ার জন্য এই সাইডটা বেশি কম। তাহলে এটা পরীক্ষায় কোশ্চেন আসে, তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সাইট ইজ মোস্ট প্রন টু কোলনিক ইস্কেমিয়া বা মোস্ট কমন সাইট অফ কোলনিক ইস্কেমিয়া। তাহলে অ্যান্সার হবে স্প্লেনিক প্লেক্সা, যদি এটা না থাকে অপশন তাহলে হবে ডিসেন্ডিং কোলন। এর পাশে ক্রনিক মেসেন্টারিক ইস্কেমিয়া, তাহলে এখন যে দুটো পড়লাম সে দুটো হচ্ছে অ্যাকিউট প্রেজেন্টেশন, আর এটা ইউজুয়ালি ক্রনিক প্রেজেন্টেশন। কেন হবে? ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোটিক স্টেনোসিস অফ সিলিয়াক অ্যাক্সিস, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি এন্ড ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি, মানে যে তিনটা আমাদের জিআইতে ব্লাড সাপ্লাই দিচ্ছে মেইনলি। পেশেন্টের টিপিক্যাল প্রেজেন্টেশন কেমন থাকে? ডাল বাট সিভিয়ার মিড অর আপার অ্যাবডোমিনাল পেইন ডেভেলপিং অ্যাবাউট 30 মিনিটস আফটার ইটিং। তাহলে পেশেন্টের যে পরীক্ষা যদি কোনো সিনারিও আসে মেসেন্টারিক স্কিমের, ঠিক এই কথাটাই বলা থাকবে যে পেশেন্টের খাওয়া 20 থেকে 30 মিনিট পরে গিয়ে ইউজুয়ালি পেশেন্টের সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করে। এর সাথে পেশেন্টের ডায়রিয়া থাকতে পারে, ওয়েট লস থাকতে পারে। ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমরা দেখবো জেনারেলাইজড আর্টেরিয়াল ডিজিজের এভিডেন্স থাকতে পারে। কিভাবে বুঝবো? এই যে an abdominal bruit is sometimes audible but non-specific. তাহলে পেশেন্টের পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ এভিডেন্স থাকতে পারে, লাইক তার কোনো পালস অ্যাবসেন্ট আছে, ক্যারোটিড বা রেনাল ব্রুরি আছে, অথবা রেনাল স্টোনোসিস বা এই ধরনের আদার্স কোনো ডিজিজ আছে যেটার সাথে রিলেটেড। এখন এখানে যদি খেয়াল করে দেখি, ডাল অ্যাকিংস, আপার অ্যাবডোমিনাল পেইন জাস্ট আফটার ইটিং, ওয়েট লস, ডায়রিয়া, এগুলো কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটিসও থাকতে পারে। ক্রনিক প্যানক্রিয়াটিস একটা ফিচার্স থাকে, ইউজুয়ালি পেশেন্টের ব্যাকে রেডিয়েশন থাকে, স্টেটোরিয়া থাকে, আর ইউজুয়ালি এই ধরনের পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের কোনো সিনারি ইউজুয়ালি দেওয়া থাকে না। তাহলে এগুলো একটু খুব খেয়াল করে দেখতে হবে, না হলে ডায়াগনোসিস মিস হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে মেসেন্টারিক এনজিওগ্রাফি। তাহলে এটা একটু খেয়াল করতে হবে। অ্যাকিউট বাউল ইস্কিমিয়ার ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস হলো সিটি কন্ট্রাস্ট, আর ক্রনিক মেসেন্টারিক ইস্কিমিয়ার ক্ষেত্রে মেসেন্ট্রিক এনজিওগ্রাফি। এরপর হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিকস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তাহলে এখান থেকে অলমোস্ট প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন থাকে, বিশেষ করে রিস্ক ফ্যাক্টর, কমপ্লিকেশনস, ক্লিনিক্যাল ফিচার্স, ইনভেস্টিগেশনস, সবকিছুই কোশ্চেন আসতে পারে। তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে একটা জিনিস প্রথমে বলা হয়েছে, অ্যাবাউট 80% অফ অল কেসেস আর মাইল্ড এন্ড হ্যাভ এ ফেভারেবল আউটকাম। তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে 80% পেশেন্টই ইউজুয়ালি প্রগনোসিস ভালো থাকে এবং মাইল্ড প্রেজেন্টেশন থাকে, বাকি 20% হয় সমস্যা। এই যে 20% কমপ্লিকেশন ডেভেলপ করতেছে বা পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, এদের ক্ষেত্রে কজ অফ ডেথ কি থাকে? যদি ফার্স্ট উইকে ডেথ হয় ইউজুয়ালি ফ্রম মাল্টি অর্গান ফেইলার, আর যদি ফার্স্ট উইকটা পার হয়ে যায় এরপর ইউজুয়ালি পেশেন্ট মারা গেলে ইউজুয়ালি সেপসিস, স্পেশালি কমপ্লিকেটিং ইনফেক্টেড নেক্রোসিস, এগুলো থেকে পেশেন্টের ডেথ হতে পারে। তাহলে ফার্স্ট উইকের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যেন কোনো অর্গান ফেইলার না হয়, আর এরপর দেখতে হবে যাতে পেশেন্টের সেপসিস ডেভেলপ না করে, আর পেশেন্টের নেক্রোটিক প্যানক্রিয়াটিস আছে কিনা এটাও খেয়াল রাখতে হবে, তাহলে এটার কারণে পেশেন্ট পরবর্তীতে মারা যেতে পারে। এর পাশে কজেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটা এমসিকিউ হিসেবে আসতে পারে অথবা পরীক্ষায় সিনারিও ক্লু হিসেবে আসতে পারে। তাহলে 90% কেসে বা মোস্ট কমন কজে গুলোর মধ্যে রয়েছে আমাদের গলস্টোন, অ্যালকোহল, ইডিওপ্যাথিক কজ এন্ড পোস্ট এআরসিপি। এর মধ্যে আমাদের দেশে পার্সপেক্টিভে ইউজুয়ালি অ্যালকোহলিক পেশেন্ট দিয়ে খুব একটা সিনারিও দেওয়া হয় না, তবে আপনি এমআরসি পরীক্ষা দিতে গেলে বা বাইরের পরীক্ষাগুলোতে অ্যালকোহলটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লু। আমাদের দেশের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গলস্টোন এন্ড পোস্ট এআরসিপি। তাহলে ইআরসিপি প্রসিডিউর করার পর যদি কোনো পেশেন্ট সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন ডেভেলপ করে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস অ্যাকিউট প্যানক্রিয়াটিস, অন্য কিছু চিন্তা করার দরকার নেই। এছাড়া গল স্টোনের ক্ষেত্রেও প্যানক্রিয়াটাইটিস হইতে পারে, স্পেশালি স্টোনগুলো যত ছোট হয় প্যানক্রিয়াটিস হওয়ার রিস্ক তত বেশি থাকে। এরপর রেয়ার কিছু কজ দেওয়া আছে, রেয়ার কজ হলো এগুলো পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে। সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে ড্রাগস কজগুলা। ড্রাগসের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাজাথ্রিওপ্রিন বা মার্কেপ্টোপিউরিন, আমরা যেটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ ট্রিটমেন্ট হিসেবে ইউজ করছিলাম। এরপর থায়াজাইড ডাইউরেটিক্স এন্ড সোডিয়াম ভালপ্রোরেট। তাহলে এই তিনটা পরীক্ষা বেশি আসে। আরো কিছু ড্রাগসের নাম আছে যেগুলো খুব একটা পরীক্ষা আসে না। এমআরসি পরীক্ষা দিতে গেলে বাকি ড্রাগগুলোর নাম মনে রাখা লাগবে, লাইক টেট্রাসাইক্লিন, মিথাইল ডোপাইন, আরো কিছু ড্রাগস আছে। তাহলে এফসিএস জন্য এই তিনটা ড্রাগ নাম মনে রাখলে হবে।
এতো মেটাবলিক কজের মধ্যে আমাদের দুইটা মনে রাখা লাগবে, একটা হচ্ছে হাইপার ক্যালসেমিয়া অ্যান্ড অ্যানাদার ওয়ান হাইপার ট্রাইগ্লিসারিমিয়া। তাহলে এই পাঁচটাই হচ্ছে পরীক্ষায় সব থেকে বেশি আসে। এরপর যেটা ইম্পর্টেন্ট, মামস অ্যান্ড কক্সি ভাইরাস অ্যান্ড সিভিয়ার হাইপোথার্মিয়া। তাহলে এগুলো হচ্ছে প্রিমিয়ারলি পরীক্ষায় আসে। এর বাইরে ইম্পর্টেন্ট হচ্ছে রিনাল ফেলর। তাহলে রিনাল ফেলর পেশেন্ট গুলো অ্যাকুট প্যানক্রিয়াস হইতে পারে। বাকি যে কজগুলো আছে এগুলা এমসিকিউর জন্য মনে রাখবেন, খুব একটা পরীক্ষায় আসে না। এর পাশে প্যাথোফিজিওলজি, তাহলে অ্যাকুট প্যানক্রিয়াটিস কেন হচ্ছে? সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা দেখেন, acute pancreatitis occurs as a consequence of premature intracellular trypsinogen activation, releasing proteases that digest pancreas and surrounding tissue. এর সাথে কি হতে পারে? simultaneous activation of nuclear factor kappa B, leading to mitochondrial dysfunction, autophagy, and vigorous inflammatory response. Severity of acute pancreatitis is dependent on the balance between activity of released proteolytic enzyme and antiproteolytic factors. অ্যান্টিপ্রোটিওলাইটিক ফ্যাক্টরস মধ্যে কি কি আছে? ইন্ট্রাসেলুলার প্যানক্রিয়াটিক ট্রিপসিন ইনহিবিটর প্রোটিন, আর তিনটা আছে ABC দিয়ে মনে রাখতে পারেন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, বিটা 2 ম্যাক্রোগ্লোবিউলিন, C1 এস্টারেজ ইনহিবিটরস। তাহলে চারটার নামই মনে রাখা লাগবে। বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন আমরা কোথায় দেখি? ম্যাক্রোগ্লোবিউলিন তো এখানে পাইলাম অ্যান্টিপ্রোটিওলাইটিক ফ্যাক্টর হিসেবে। আচ্ছা, প্যানক্রিয়াটিক এনজাইমগুলো সিক্রেশন করে জিআইটি কোন হরমোন? আমরা একদম ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম, মনে আছে? প্যানক্রিয়াটিক হরমোন সিক্রেশন, সরি প্যানক্রিয়াটিক এনজাইম। ক্লাসে রেসপন্স করলেন পরীক্ষার সময় মনে থাকবে না কিন্তু। ওকে, তাহলে আমাদের ফুড ডাইজেশনের জন্য আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে আমাদের ডাইজেশনের একটা বড় পার্টটা হয় হচ্ছে ডিউডেনামে, এবং এই ফুড ডাইজেশনের জন্য আমাদের দরকার হয় প্যানক্রিয়াটিক এনজাইম। এর মধ্যে ইম্পর্টেন্ট অনেকগুলো এনজাইম আছে। এর মধ্যে আছে অ্যামাইলেজ, লাইপেজ, হচ্ছে ট্রিপসিন, যেটা রিলিজ হয় ট্রিপসিনোজেন। তাহলে এগুলো কাজ কি? প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড লিপিড বা ফ্যাট ডাইজেশন করা। নর্মালি আমাদের প্যানক্রিয়াস এগুলো রিলিজ হলেও প্যানক্রিয়াসে যে প্রোটিন বা ফ্যাট আছে এগুলো ডাইজেশন হয় না। এর দেশে একটা কারণ আছে, একটা হচ্ছে এগুলো রিলিজ হয় ইনঅ্যাক্টিভ স্টেটে, এবং এরা অ্যাক্টিভেট হয় ডিউডেনামে যাওয়ার পরে। সেকেন্ড হচ্ছে যে কিছু অ্যান্টিপ্রোটোলাইটিক ফ্যাক্টর পড়ে আসলো, আলফা ট্রিপসিন, বিটা 2 ম্যাক্রোগ্লোবিলিন, C1 এস্টারেজ ইনহিবিটর, আর এটা হচ্ছে ট্রিপসিনোজেন ইনহিবিটর প্রোটিন। তাহলে এই অ্যান্টিপ্রোটোলাইটিক ফ্যাক্টর গুলো এবং ইনঅ্যাক্টিভেট অবস্থা রিলিজ হওয়ার কারণে এগুলা প্যানক্রিয়াসের যে টিস্যুগুলো আছে সেগুলো সেগুলো প্রোটিন বা ফ্যাট আছে এগুলো ডাইজেশন করে না। এখন অ্যাকিউট প্যানক্রিয়াটিস যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে এগুলো যদি কোনো কন্ডিশন হয়, লাইক গলস্টোন একটা এসে প্যানক্রিয়াসের যে ডাক্ট আছে এটাকে অবস্ট্রাকশন করে দিল, অথবা ইয়াসিবি কারণে এখানে ডাক্টটা অবস্ট্রাকশন হলো, বা আদার্স কোনো রিস্ক ফ্যাক্টরের কারণে প্যানক্রিয়াসের ডাক্টটা যদি অবস্ট্রাকশন হয় বা এখানে কোনো ইনজুরি হয়, সেক্ষেত্রে কি হয়? এই প্যানক্রিয়াটিক যে এনজাইম গুলো আছে এগুলা প্যানক্রিয়াসের মধ্যে অ্যাক্টিভেশন হয়। এই কথাটা এখানে বলা হয়েছে যে প্রথমে প্রিমেসিউর ইন্ট্রাসেলুলার ট্রিপসিনোজেন অ্যাক্টিভেশন। তাহলে এই এনজাইম গুলো যদি অ্যাক্টিভেশন হয়ে যায় তাহলে কি হবে? ট্রিপসিন মেইন কাজ কি? প্রোটিন ডাইজেশন করা। লাইপেজ কি করে? ফ্যাট ডাইজেশন করে। তাহলে এরা কি করবে? প্যানক্রিয়াসের যে প্রোটিন আছে, যে ফ্যাট গুলো আছে এগুলোকে ডাইজেশন করা শুরু করবে তখন। তার মানে এখানে অটো ডাইজেশন হবে।
তাহলে এখানকার সেলগুলা বা টিস্যুগুলা যখন ড্যামেজ হওয়া শুরু হবে, এখানে কি হবে? অ্যাকিউট ইনফ্লামেশন হবে। অ্যাকুট ইনফ্লামেশন হলে কি হবে? ইনফ্লামেটরি যে মডুলেটরস গুলো আছে, ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো আছে, লাইক বিভিন্ন ধরনের সাইটোকাইন, ইন্টারলিউকিন, এগুলো রিলিজ হবে। এগুলো রিলিজ হলে মেইনলি কি কি হবে? একটা হচ্ছে ভ্যাসোডাইলেশন হবে, দেন হচ্ছে ক্যাপিলারি বা ভাস্কুলার যে পারমিবিলিটি আছে, ভাস্কুলার পারমিবিলিটি গুলো এগুলো বেড়ে যাবে। আর কি হবে? ফ্লুইড লিকেজ হবে, যেহেতু পারমিবিলিটি বেড়ে যাচ্ছে। তাহলে এগুলো ফলে যখন ফ্লুইড লিকেজ হবে, এখানকার সেলুলার যে ফ্লুইড গুলো আছে, ফ্লুইড গুলো আশেপাশে জমা হইতে থাকবে তখন। তাহলে যখন পেরিটোনিয়াল ক্যাভিটিতে জমা হবে, তখন সেখানে কি হবে? অ্যাসাইটিস হবে। প্লুরাল ক্যাভিটিতে হলে প্লুরাল ইফিউশন হবে। এরপরে লাংসে যখন ফ্লুইড লিকেজ বেশি হবে, সেখানে পালমোনারি ইডিমা ডেভেলপ করবে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করবে। ইনফ্লামেটরি যে মেডিয়াস গুলো যেগুলো রিলিজ হলো, এগুলো যখন আরো বেশি রিলিজ হবে, এগুলো তখন কি হবে? সিস্টেমিক সার্কুলেশন ছড়ায় যাবে, ফলে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হবে। এআরডিএস যে ডেভেলপ করে, এখানে কি হবে? অক্সিজেশনটা ঠিক মতো হবে না, ফলে হাইপোক্সিয়া হবে। এরপর যে ফ্লুইড লিকেজ হইতেছে, এই ফ্লুইড লিকেজ হলে এর সাথে কি হবে? আমাদের অ্যালবুমিনটা লস হবে, ফলে পেশেন্টে হাইপো অ্যালবুমিনিয়া হবে। এরপরে এখানে যে লাইপেজ ছিল, এটা যখন ফ্যাট ডাইজেশন করবে, তখন এখান থেকে কি হয়? ফ্যাট গুলো ব্রেক ডাউন হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড ফর্মেশন হয়। এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা দেন বাইন্ড করে ক্যালসিয়াম আয়নের সাথে। এর ফলে কি হয়? ক্যালসিয়াম আয়নের ক্যালসিয়াম লেভেল যেটা, সেটা বডিতে কমে যায়, ফলে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের সিস্টেমিক ফিচার্স, লাইক এআরডিএস, তারপর হচ্ছে সিস্টেমিক রেসপন্স, হাইপারলুমিনিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপোক্সিয়া। আর এসআইটিস, পুলালিপশন, এগুলো ইউজুয়ালি লোকালি থাকে। এরপরে কি হতে পারে? প্যানক্রিয়াস আশেপাশে ফ্লুইড জমা হবে, সেখান থেকে সিউডোসিস্ট ফর্মেশন হতে পারে। সিউডোসিস্ট মানে এর কোনো এপিথেলিয়াল লাইনিং থাকে না, ইউজুয়ালি আশেপাশে যে গ্রানুলেশন টিস্যু থাকে, এগুলা দিয়ে হচ্ছে ওয়ালটা ফর্মেশন হয়, এই কারণে একে বলা হয় সিউডোসিস্ট। তাহলে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট ফর্মেশন হতে পারে। আশেপাশে যে ফ্লুইড গুলো জমা হইতেছিল, সেখানে ইনফেকশন হইতে পারে, এর ফলে সেখানে পাঁচ জমায় অ্যাবসেস ফর্মেশন হইতে পারে। এরপরে প্যানক্রিয়াসে যে ব্লাড সাপ্লাই আছে, এটা হ্যাম্পার হইতে পারে, টিস্যু ড্যামেজ হইতে পারে, এখান থেকে প্যানক্রিয়াটিক নেক্রোসিস হইতে পারে। প্যানক্রিয়াটিক নেক্রোসিস। এরপরে আর কি কি সমস্যা হইতে পারে? প্যানক্রিয়াস আশেপাশে আমাদের কি কি স্ট্রাকচার আছে? এখানে আছে আমাদের সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। তারপরে এখানে আমাদের ওপেন করা হচ্ছে কমন বাইল ডাক্ট, আমরা প্রথম ক্লাসে ডিসকাস করছিলাম। এরপর এর সাথে এখানে থাকে স্প্লেনিক ভেইন। তাহলে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসটা যখন হয়, তখন ইনফ্লামেশনের ফলে প্যানক্রিয়াসটা সোলেন হয়, প্যানক্রিয়াস সাইজটা বড় হয়ে যায়। এই সোলেন প্যানক্রিয়াসটা কি করে? ডিউডেনামের উপরে কম্প্রেস করতে থাকে। তাহলে এটা যখন ডিউডেনামকে কম্প্রেস করবে, তখন কি হবে? স্মল বাওয়েল অবস্ট্রাকশন হবে। তাহলে জিআইটি অবস্ট্রাকশনের ফিচার্স ডেভেলপ করতে পারে। এরপর যদি এটা কমন বাইল ডাক্টের উপর কম্প্রেস করে, তাহলে কি হবে? অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। স্প্লেনিক ভেইনটাকে কম্প্রেস করলে এখানে স্ট্যাসিস হবে। এছাড়া এটা যেহেতু একটা ইনফ্লামেটরি কন্ডিশন, এখানে কি হয়? হাইপার কোয়াগুলেবল স্টেট তৈরি হয়, ফলে যে কোনো ভেসেলের থ্রম্বোসিসের রিস্কটা বেড়ে যায়, বিশেষ করে স্প্লেনিক ভেইন থ্রম্বোসিসের রিস্কটা বেড়ে যায়। তাহলে এখানে স্প্লেনিক ভেইন থ্রম্বোসিস হবে। স্প্লেনিক ভেইন থ্রম্বোসিস হলে পোর্টাল ভেসেলে প্রেসার বেড়ে যাবে, ফলে পোর্টাল হাইপারটেনশন হবে, এখান থেকে ভ্যারিসেল ব্লিডিং হইতে পারে। ভ্যারিসিয়াল ব্লিডিং। এছাড়া কি করবে? এখান থেকে যে বিভিন্ন ধরনের এনজাইম, ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হচ্ছে, এগুলা কি করবে? এখানকার যে ভাস্কুলাস আছে, এখানকার এন্ডোথেলিয়াল ড্যামেজ করবে। আশেপাশের যে স্ট্রাকচার আছে, লাইক ডিউডেনামের ইরোশন করতে পারে। তাহলে ডিউডেনাম বা স্মল বাওয়েল বা কোলনিক ইরোশন যদি করে, তাহলে পেশেন্টে কি হইতে পারে? এখান থেকে
এখান থেকেও আপার জিআই ব্লিডিং হইতে পারে। তাহলে এই সবগুলাই হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন হিসেবে পেশেন্টের প্রেজেন্টেশন হইতে পারে। তাহলে এই বক্সটা পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। তাহলে একটা হচ্ছে সিস্টেমিক কমপ্লিকেশনস, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক বা লোকাল কমপ্লিকেশন, আর একটা হচ্ছে জিআইটি রিলেটেড কমপ্লিকেশন। তাহলে প্যানক্রিয়াটিক সিস্টেমিক মধ্যে আমরা বলছিলাম সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হইতে পারে, এআরডিএসএস থেকে হাইপোক্সিয়া হইতে পারে, তারপর ফ্যাট নেক্রোসিস থেকে স্যাপনিফিকেশনের কারণে এখানে আয়নের ক্যালসিয়ামটা কমে যায়, ফলে হাইপোক্যালসিয়াম হইতে পারে। ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যাওয়ার কারণে বেশি অ্যালুমিন লস হয়, সেখান থেকে হাইপো অ্যালুমিনা হইতে পারে। এরপর প্যানক্রিয়াটিক যদি বিটা সেলগুলো ড্যামেজ হয় তাহলে ইনসুলিন রিলিজ কমে যায়, সেখান থেকে পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। এছাড়া লোকালি কি হতে পারে, প্যানক্রিয়াটিক সিরোসিস, অ্যাবসেস, নেক্রোসিস, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস এন্ড পুজালিফিকেশন হতে পারে। পুজালিফিকেশনের মধ্যে যেহেতু লেফট লাংটা প্যানক্রিয়াসে ক্লোজলি থাকে, যে কারণে পুজালিফিকেশনটা ইউজুয়ালি লেফট সাইডে কমনলি থাকে। তাহলে অ্যাকুট প্যানক্রিয়াটিসের ক্ষেত্রে বেশি কমন হচ্ছে লেফট সাইডের পুজালিফিকেশন। এছাড়া আপার জিআই ব্লিডিং হতে পারে ডিউ টু গ্যাস্ট্রিক ডিউরালাইজেশন অথবা স্প্লেনিক ভেইন থ্রোম্বোসিস বা পোর্টাল ভেইন থ্রোম্বোসিস থেকে ভ্যারিসেল ব্লিডিং এর কারণে আপার জিআই ব্লিডিং হতে পারে। আর ক্লোজলি কি থাকে, একটা হচ্ছে ডিউডিনাম এবং কমন বাইল ডাক্ট থাকে, এখান থেকে কম্প্রেশনের কারণে স্মল বাউল অবস্ট্রাকশন ফিসার বা অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করতে পারে। তাহলে এই কমপ্লিকেশন গুলো সবগুলো পরীক্ষায় আসতে পারে। এবার আসি ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটিসের ক্লিনিক্যাল ফিচার্স আমরা মোটামুটি জানি সবাই। পেশেন্টগুলো কি নিয়ে প্রেজেন্ট করে, সিভিয়ার কনস্ট্যান্ট আপার অ্যাবডোমিনাল পেইন ইনক্রিজিং ইন্টেন্সিটি ওভার 15 to 60 মিনিট রিলেটিং টু ব্যাক। সোজা কথা হচ্ছে সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন রিলেটিং টু ব্যাক। এটা হচ্ছে ক্লাসিক্যাল ফিচার্স ফর অ্যাকিউট প্যানক্রিয়াটিস। এর সাথে কমনলি নসিয়া ভমিটিং থাকে। মার্কড এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস থাকতে পারে, তবে পারফোরেটেড পেপটিক আলসারে যেমন আমরা গার্ডিং রিবাউন্ড টেন্ডারনেস বা বোর্ড লাইক রিজিডিটি পাই, এগুলো ইউজুয়ালি অ্যাকিউট প্যানক্রিয়াটিসে থাকে না। এবার ক্লিনিক্যালি আমরা কিভাবে বুঝতে পারবো যে সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস হয়েছে। তাহলে দুইটা সাইন এখানে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গ্রে টার্নার সাইন আর একটা হচ্ছে কুলেন্স সাইন। গ্রে টার্নার সাইন হচ্ছে কি ডিসকালারেশন অফ ফ্ল্যাঙ্কস, আর কুলেন্স সাইন হচ্ছে পেরিয়াম্বলিকাল রিজিয়ন। তাহলে আমব্লিক আছে পাশে সেটা কুলেন্স, আর ফ্ল্যাঙ্কস এর পাশে সেটা গ্রে টার্নার সাইন। এটা জানুয়ারি 24 একবার কোশ্চেন আসছিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইন্ডিকেট সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস উইথ হেমোরেজ। তাহলে এই দুটো সাইন মনে রাখা লাগবে। প্যানক্রিয়াটিক সিরোসিস, তাহলে প্যানক্রিয়াটিক সিরোসিস ইউজুয়ালি প্রেজেন্ট করা হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন এবং পালপেবল এপিগ্যাস্ট্রিক মাস নিয়ে। তাহলে ইউজুয়ালি পেশেন্টের আগে প্যানক্রিয়াটাইটিসের হিস্ট্রি থাকে, এরপরে পেশেন্ট দেখা যায় যে এপিগ্যাস্ট্রিক মাস নিয়ে যদি প্রেজেন্ট করে, সাথে এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট বা পেইন, তাহলে সেক্ষেত্রে আমরা প্যানক্রিয়াটিক সিরোসিস চিন্তা করবো। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে এক্ষেত্রে পেশেন্টের এমআইএলএসটা ইউজুয়ালি রেস থাকে। তাহলে ইনভেশনের মধ্যে আমরা কি করবো, আমরা বললাম প্যানক্রিয়াসটা যখন অ্যাকুট প্যানক্রিয়াটিস হয় তখন এখান থেকে বেশি অ্যামাইলেজ এবং লাইপেজ রিলিজ হয়। তাহলে আমরা ব্লাডে সেরাম অ্যামাইলেজ এবং সেরাম লাইপেজটা মেজার করতে পারি। এর মধ্যে আমরা ইসমাল ইস্কিমিয়ার ক্ষেত্রে দেখছিলাম, সেখানেও সেরাম অ্যামাইলেজ রিলিজ হয়। তার মানে সেরাম অ্যামাইলেজ আদার্স অ্যাকিউট কন্ডিশন গুলোতে রিলিজ হতে পারে এবং এটা নন স্পেসিফিক। যে কারণে অ্যাকিউট প্যানক্রিয়াটিস ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা সেরাম লাইপেজটা বেশি প্রিফার করি। এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোর স্পেসিফিক ফর অ্যাকিউট প্যানক্রিয়াটিস। তাহলে ব্লাড টেস্টের জন্য ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে সেরাম লাইপেজ। এবং সেরাম অ্যামাইলেজের এই সিগনিফিকেন্স কি? Sam amylase দেখেন concentrations may have returned to normal if measured 24 to 48 hours after onset of pancreatitis. তাহলে ইউজুয়ালি অ্যাকিউট প্যানক্রিয়াটিসের 24 থেকে 48 ঘন্টা পরে এটা ইউজুয়ালি নরমাল হয়ে যায়। তবে কোনো পেশেন্টে যদি দেখা যায় যে পারসিস্টেন্টলি সেরাম অ্যামাইলেজটা এলিভেটেড থাকতেছে, সেই ক্ষেত্রে আমরা কি চিন্তা করবো, সিরোসিস ফর্মেশন। তাহলে প্যানক্রিয়াটিক সিরোসিস হলে ইউজুয়ালি সেরাম অ্যামাইলেজ স্মল হয় না, একটু পার্সেন্টেজলি রেস থাকে। কিন্তু আসি সেরাম অ্যামাইলেজের কোনো প্রগনোস্টিক ভ্যালু নাই। আর ডায়াগনোসিস ক্ষেত্রে এটা নন স্পেসিফিক, কারণ ইন্টেস্টাইনাল ইসকেমিয়া, পারফোরেটেড পেপটিক আলসার, আপসেট ওভারিয়ান সিস্ট, এছাড়া ডায়াবেটিক কিটোএসিডোসিস বা আদার্স অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন গুলো তো এটা বাড়তে পারে। পেরিটোনিয়াল অ্যামাইলেজ কনসেন্ট্রেশন আর ম্যাসিভলি এলিভেটেড ইন প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস। কোনো পেশেন্টের যদি
আল্ট্রাসোনোগ্রাম ক্যান কনফার্ম ডায়াগনোসিস, তাহলে এটা পরীক্ষা সিঙ্গেল বেস আসতে পারে। ইমেজিং ইনভেস্টিগেশন কি করবো, তাহলে অ্যাকুট প্যানক্রিয়াসিস ক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাম করে কনফার্ম করতে পারি। আর প্রগনোসিস বা প্রোগ্রেস দেখার জন্য আমরা কি করবো, সিরিয়াল অ্যাসেসমেন্ট অফ সিআরপি বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন। তাহলে অ্যাকুট প্যানক্রিয়াসিস ক্ষেত্রে সিআরপি খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা মনিটর করে আমরা দেখতে পারি যে পেশেন্টের রেসপন্স কেমন হইতেছে বা এটার প্রগনোসিস কেমন হবে। তাহলে অ্যাকুট প্যানক্রিয়াটিস যে কোনো পেশেন্টের যদি সিভিয়ার প্রেজেন্টেশন থাকে সেক্ষেত্রে আমাদের ম্যানেজ করতে হবে হাই ডিপেন্ডেন্সি অর ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, তার মানে এইচডিইউ অর আইসিইউ। তাহলে সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটিস আমরা ওয়ার্ডে ম্যানেজ করতে পারবো না। ম্যানেজমেন্ট হবে ইউজুয়ালি সিমটোমেটিক। পেশেন্ট যদি পেইন থাকে আমরা ওপিয়েট অ্যানালজেসিস ইউজ করবো, হাইপোভলিউমে থাকলে নর্মাল স্যালাইন আদার ক্রিস্টালাইট ফ্লুইড ইউজ করবো, হাইপারগ্লাইসেমিক ক্ষেত্রে ইনসুলিন এবং হাইপোগ্লাইসেমিক ক্ষেত্রে আইভি ক্যালসিয়াম ইনজেকশন দিব। তাহলে পেশেন্টের কি কি ফিচার আছে এটা দেখে সে অনুযায়ী ট্রিটমেন্ট করবে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে এন্ট্রাল ফিডিং ইফ টুলাইটেড শুড বি স্টার্টেড এট অ্যান আর্লি এজ ইন পেশেন্ট উইথ সিভিয়ার প্যানক্রিয়াটিস। তাহলে আগে ইউজুয়ালি দেখা যেত যে এন্ট্রাল ফিডিং পেশেন্ট অনেক দেরিতে স্টার্ট করা হতো। পেশেন্ট ইউজুয়ালি আইভি ফ্লুইড বা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন মেনটেন করা হতো। পরবর্তী দেখা গেছে এন্ট্রাল ফিডিং পেশেন্টের জন্য বেনিফিশিয়াল। তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টের এন্ট্রাল ফিডিং শুরু করতে হবে। এর পাশে অ্যান্টিবায়োটিক দিব কিনা, তাহলে অ্যাকুট প্যানক্রিয়াটিসের ক্ষেত্রে প্রোফাইলেটিক ব্রড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, কোনো পেশেন্টকে দেওয়া যাবে না। কখন দিব, যদি কোনো পেশেন্টের ইনফেক্টেড নেক্রোসিস ডেভেলপ করে সেই ক্ষেত্রে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে পারি, আদারওয়াইজ প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। তাহলে এটা পরীক্ষার কোশ্চেন আসতে পারে, অ্যাকুট প্যানক্রিয়াটিস সিনারিও দিয়ে দিতে পারে যেখানে প্যানক্রিয়াটিসের কোনো রোল আছে কিনা। তাহলে সেক্ষেত্রে কোনো রোল নাই এক্সেপ্ট ইনফেক্টেড নেক্রোসিস। পেশেন্টের সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটিসের সাথে যদি কোলানজাইটিস থাকে তাহলে আমাদের কি করতে হবে, আর্জেন্ট এআরসি করতে হবে। পলিথিয়াসিস থাকলে সেটা রিমুভ করতে হবে। আর কোনো পেশেন্টের যদি এখানে গল স্টোন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কোস্টেক্টমি করতে হবে উইদিন 2 weeks অফ রিসলিউশন অফ প্যানক্রিয়াটিস এন্ড প্রিফারেবলি ডিউরিং সেম অ্যাডমিশন। কারণ প্যানক্রিয়াটিসটা ভালো হয় 2 সপ্তাহের মধ্যে করতে হবে এবং সেম অ্যাডমিশনে হসপিটালাইজ অবস্থায় যদি করে ফেলা যায় সেটা বেটার। তাহলে এফসিএস এর জন্য জাস্ট প্রথম কয়েকটা পয়েন্ট জানলেই হবে। এই যে আমরা ওপিওয়েড অ্যানালিসিস দিই, নর্মোসিলিন অথবা ক্রিস্টালাইট ফ্লুইড ইউজ করে হাইপোভলিউমিক কারেকশনের জন্য, আইভি ক্যালসিয়াম এন্ড ইনসুলিন ফর হাইপোগ্লাইসেমিয়া। আর এন্ট্রাল ফিডিং দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দেবো না এক্সেপ্ট ইনফেক্টেড নেক্রোসিস। এইটুকু এফসিএস জন্য জানতে হবে। পরের যে পয়েন্টগুলো এগুলো হচ্ছে ইউজুয়ালি এমআরসি পরীক্ষাগুলোতে বেশি আসে। এই যে ফার্দার কি কি ম্যানেজমেন্ট করা যেতে পারে, তাহলে এগুলো যদি বেশি কঠিন লাগে অ্যাভয়েড করতে পারেন। আর এমআরসি পরীক্ষা দিলে এগুলো পড়ে দেখা লাগবে, এগুলো পরীক্ষা আসবে, কম্পিটিশন হলে পড়ে ফেলছি। দেন হচ্ছে গ্লাসগো ক্রাইটেরিয়া ফর প্রগনোসিস ইন অ্যাকিউট প্যানক্রিয়াটিস। এখান থেকে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। তাহলে আমরা একটা নিউমোনিক দিয়ে মনে করি প্যানক্রিয়াস দিয়ে। P for partial pressure of oxygen less than 8 kilopascal, age more than 55 years, N for neutrophilia, W second more than 15 K per cubic millimeter, serum calcium less than 2, renal function মধ্যে আমরা দেখবো ইউরিয়া, এনজাইম মধ্যে ALT and LDH, albumin less than 32 gram per liter, and blood sugar বা গ্লুকোজ more than 10 millimole per liter। এর মধ্যে যদি more than 3 ফিচার্স থাকে তাহলে এটা ইন্ডিকেট করবে সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। তাহলে এটা পরীক্ষা খুব কমনলি আসে যে কোন কোন ক্রাইটেরিয়া গুলো গ্লাসগো ক্রাইটেরিয়ার মধ্যে ইনক্লুডেড আছে, বা অ্যাকুট প্যানক্রিয়াটিসের সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটিস সাসপেক্টিভ ফিচার্স কি কি আছে এটা মুখস্থ করতে হবে, বোঝাতে অনেক কিছু নাই। প্যানক্রিয়াটিক সিউডোসিস্টের সিনারিও খুব কমনলি আসে। কি গুলো থাকবে, একটা হচ্ছে হিস্ট্রি অফ প্যানক্রিয়াটিস থাকবে আগে থেকে, অ্যাবডোমিনাল পেইন থাকবে, এক্সামিনেশন করলে এপিগাস্ট্রিক মাস পাবো, ইনভেস্টিগেশন করলে অ্যামাইলেজ লেভেলটা বেশি পাবো। এটাও মনে রাখা লাগবে, এটা খুব কমনলি পরীক্ষা আসে। এর পাশে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে কি থাকবে, ক্রনিক ইনফ্লামেশন থাকবে characterized by fibrosis and destruction of exocrine pancreatic tissue। আর এর সাথে যদি এন্ডোক্রাইন টিস্যু ইনভলভমেন্ট হয়, লাইক আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে ইনসুলিন রিলিজটা হ্যাম্পার্ড হবে, পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস থাকবে। তাহলে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন ফাংশনটা আমাদের কেন লাগে, আমরা বললাম ফুড ডাইজেশনের জন্য, মেইনলি প্রোটিন এবং ফ্যাট। তাহলে এক্সোক্রাইন ফাংশনটা যদি
হবে তাহলে পেশেন্টের ডায়রিয়া হবে। এর সাথে পেশেন্ট কি হবে? ওয়েট লস থাকবে। আর যদি এন্ডোক্রাইন পার্ট ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে পেশেন্ট ডায়াবেটিস মেলাইটিস থাকবে। তাহলে এগুলো হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের প্রেজেন্টেশন থাকবে। এর সাথে কি থাকতে পারে? এপিগ্যাস্ট্রিক পেইন থাকতে পারে। আর ক্লু হিসেবে থাকতে পারে ক্রনিক প্যানক্রিয়াসের ক্ষেত্রে মোস্ট কমন কজ যেটা অ্যালকোহল। তাহলে ক্রনিক অ্যালকোহল অ্যাবিউজ হবে অ্যালকোহলিক পেশেন্টের কোনো অ্যালকোহলিক কোনো একটা পার্সন যদি অ্যাবডোমিনাল পেইন প্রেজেন্ট করে পেশেন্টের ডায়রিয়া ওয়েট গেইন সাথে ডায়াবেটিস মেলাইটিস থাকতে পারে নাও থাকতে পারে। এই ধরনের সিগন্যাল থাকলে আমাদের ডায়াগনোস হবে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। কজগুলো একটু মুখস্থ করতে হবে। কজের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহল, দেন হচ্ছে হাইপার ক্যালসিয়ামিয়া অ্যান্ড সিকেরি। তাহলে হাইপার ক্যালসিয়ামিয়া অ্যাকিউট প্যানক্রিয়াটিস ক্রনিক প্যানক্রিয়াটিস দুইটাই করতে পারে। তবে অ্যাকিউট প্যানক্রিয়াটিস হলে তখন কন্ডিশন হিসেবে আবার হাইপোক্যালসিয়ামিয়া ডেভেলপ করে। এটা একটু খেয়াল রাখতে হবে। আর জেনেটিক কজের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, যেটা অ্যাকিউট প্যানক্রিয়াটিস ক্রনিক প্যানক্রিয়াটিস দুইটাই করতে পারে। ইম্পর্টেন্ট হচ্ছে গল স্টোনস প্যানক্রিয়াটিসের মোস্ট কমন কজ, কিন্তু এটা ইউজুয়ালি ক্রনিক প্যানক্রিয়াটিস করে না। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটিসের জন্য আমাদের পারসিস্টেন্ট ক্রনিক ইনফ্লামেশন হবে, ফাইব্রোসিস হবে। গল স্টোনের ক্ষেত্রে তাহলে এর ধরনের ক্রনিক ইনফ্লামেশন হয় না বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে না। ক্লিনিক্যাল ক্ষেত্রে হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। আচ্ছা, মাঝখানে অনেক কানেকশন লস হয়ে গেছিল। কোন পর্যন্ত আপনারা পাইছেন একটু বলতে পারবেন? অ্যাকিউট প্যানক্রিয়াটিস কমপ্লিকেশনস, গ্লাসগো ক্রাইটেরিয়া এই পর্যন্ত পড়া হয়েছে? কজেস অফ ক্রনিক প্যানক্রিয়াটিস না? ওকে। তাহলে প্যানক্রিয়াটিস ক্রনিক প্যানক্রিয়াটিস কজ পর্যন্ত তো আমরা পড়ছি, মাঝখানে কানেকশন ডিসকাশন ডিসকানেক্ট হয়ে গেছিল। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটিস
আজকে বেশি ডিস্টার্ব দিতেছ, একবার ওয়াইফাই লস হয়ে যেতেছে। হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, সরি, ওয়াইফাই কানেকশন চলে গেছিল আবার। ওকে, তাহলে ক্রনিক প্যানক্রিয়াটিসের মেইন প্রেজেন্টেশন থাকবে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, আর পেশেন্টের অ্যালকোহলের ইনটেক হিস্ট্রি থাকবে। অ্যাবডোমিনাল পেইনটা প্রেজেন্টেশন হতে পারে তিন ভাবে। একটা হচ্ছে রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা রিলেন্টলেস স্লোলি প্রোগ্রেসিভ ক্রনিক পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর কিছু কিছু পেশেন্টের কোনো পেইন নাও থাকতে পারে, এগুলা পেশেন্ট ইউজুয়ালি শুধুমাত্র ডায়েরি নিয়ে প্রেজেন্ট করতে পারে। তার মানে উইদাউট পেইনও ক্রনিক প্যানক্রিয়াটিস প্রেজেন্টেশন হতে পারে, এটা মনে রাখতে হবে। এর সাথে ওয়েট লস, সিস্টেটোরিয়া, ডায়াবেটিস থাকতে পারে। এক্সামিনেশন করলে যেহেতু পেশেন্টগুলো ম্যালাইজেশন থাকে, পেশেন্টগুলো থিন এবং ম্যালনোরিশ থাকবে, এপিগাস্ট্রিক টেন্ডারনেস থাকতে পারে। এই পেশেন্টের একটা ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে পেশেন্টের স্কিন পিগমেন্টেশন থাকতে পারে ওভার অ্যাবডোমেন অ্যান্ড ব্যাক, রেজাল্টস ফ্রম ক্রনিক ইউজ অফ হট ওয়াটার বোতল। পেশেন্টগুলো যেহেতু সিভিয়ার পেইন থাকে, পেইন থেকে রিলিফ করার জন্য পেশেন্টগুলো হট ওয়াটার বোতল অ্যাপ্লাই করে, যেখানে পেইন থাকবে বেশি, মানে অ্যাবডোমেন এবং ব্যাকে। এবং এর ফলে যে ডিসকালেশন হয় এটাকে বলে ইরাইথেমা অ্যাব ইগনি। ট্রিটমেন্টের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহল অ্যাভয়েডেন্স করতে হবে, আর এর সাথে পেইন রিলিফের জন্য আমরা অ্যানালজেসিস ইউজ করতে পারি। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহল উইথড্রল বা অ্যালকোহল অ্যাভয়েডেন্স। ইনভেস্টিগেশন কি করতে পারি? অনেক ইনভেস্টিগেশন আছে। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, যে প্যানক্রিয়াটিক ফাংশন দেখার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে কালেকশন অফ প্যানক্রিয়াটিক জুস আফটার সিক্রেটিন ইনজেকশন। আমরা ফিজিওলজি ক্লাসে ডিসকাস করছিলাম যে সিক্রেটিন কি করে, বাইকার্বনেট আয়ন সিক্রেশন করে। তাহলে সিক্রেটিন ইনজেকশন দেওয়ার পরে আমরা বাইকার্বনেট মেজার করে দেখতে পাই প্যানক্রিয়াস অ্যাডিকুয়েটলি বাইকার্বনেট সিক্রেশন করতে পারতেছে কিনা। তবে পেশেন্ট হচ্ছে এই টেস্ট হচ্ছে ইনভেসিভ এবং খুব একটা ইউজ করা হয় না। তাহলে আমরা কমনলি কোনটা ইউজ করি? ফিকাল প্যানক্রিয়াটিক ইলাস্টেস। পরীক্ষা যদি বলে ইনভেস্টিগেশন অফ চয়েস ফর প্যানক্রিয়াটিক ফাংশন, তাহলে অ্যান্সার হবে কি? ফিকাল প্যানক্রিয়াটিক ইলাস্টেস। আর যদি বলে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, তখন আমরা বলবো সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট। আর প্যানক্রিয়াসের অ্যানাটমি দেখার জন্য সব থেকে ভালো হচ্ছে কি? এমআরসিপি। তাহলে এই কয়েকটা কোশ্চেন পরীক্ষা আসতে পারে। কমপ্লিকেশনস অফ ক্রনিক প্যানক্রিয়াইটিস। ক্রনিক প্যানক্রিয়াইটিসের কমপ্লিকেশনস অ্যাকুট প্যানক্রিয়াইটিসের সাথে বেশ কিছু সিমিলার আছে। জাস্ট অ্যাকুট প্যানক্রিয়াইটিসের ক্ষেত্রে যে অ্যাকুট প্রেজেন্টেশনগুলো ছিল সেগুলো কিন্তু থাকে না। ক্রনিক ক্ষেত্রে কি কি থাকতে হবে? প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস এন্ড সিরোসিস থাকতে পারে। এরপর হচ্ছে ক্লোজলি যেহেতু কমন বাইলেট থাকে, সেটা কমপ্লেক্স করলে অবস্থা একটু জন্ডিস হতে পারে, রিউরাল স্টোনোসিস, তারপর পোর্টাল স্প্লেনিক থ্রম্বোসিস লিডিং টু পোর্টাল হাইপারটেনশন ও গ্যাস্ট্রিক ভ্যারিসেস। এগুলা অ্যাকুট প্যানক্রিয়াটিসের ক্ষেত্রে সিমিলার। দেন হচ্ছে পেপটিক আলসার থাকতে পারে। আর এখানে যেহেতু এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি হচ্ছে, এখান থেকে ম্যালাবসন হতে পারে পেশেন্টের। এন্ডোক্রাইন পার্ট যদি ডিস্ট্রাকশন হয়, সেখান থেকে সেকেন্ডারি ডায়াবেটিস মেলার ডেভেলপ করতে পারে। এবং যেহেতু ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে যে কোনো অর্গানে বা যে কোনো সাইডে ক্রনিক ইনফ্লামেশন হলে, সেখান থেকে ম্যালিগনেন্সি রিস্ক থাকে বেশি। সো এখান থেকে প্যানক্রিয়াটিক ক্যান্সার ডেভেলপ করতে পারে। আর যেহেতু ফ্যাট ম্যালাবসন হইতেছে, সো এখান থেকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, পেশেন্টের অস্টিওপেনিয়া অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। তাহলে এর আগে আমরা অস্টিওপোরোসিস একটা কজ করছিলাম সিলিয়াক ডিজিজ, আর এখন একটা পড়লাম ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এরপর হচ্ছে অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস। তাহলে এটার নামে প্যানক্রিয়াটাইটিস হলো, এটা প্রেজেন্টেশন থাকে ইউজুয়ালি প্যানক্রিয়াটিক কার্সিনোমার মতো। লাইক পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে, ওয়েট লস অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন। তাহলে প্যানক্রিয়াটিক কার্সিনোমাতে আমরা যে ধরনের ফিচার্স পাই, অটোইমিউন প্যানক্রিয়াটাইটিসের ফিচার্স গুলো সিমিলার।
ইনভেস্টিগেশন করলেও আমরা কি পাবো? এখানে এনলার্জড প্যানক্রিয়াস বা প্যানক্রিয়াটিক মাস পেতে পারি। ক্রনিক ফাইব্রোইনফ্লামেটরি ডিজিজ দ্যাট ক্যান মিমিক ক্যান্সার বাট রেসপন্স টু গ্লুকোকর্টিকয়েডস। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্যানক্রিয়াটিক ক্যান্সার এবং অটোইমিউন খুবই খারাপ। অপরদিকে অটোইমিউন প্যানক্রিয়াটিসের প্রগনোসিস খুবই ভালো, গ্লুকোকর্টিকয়েড দিলে রেসপন্স করতে পারে। সো এটা ডিফারেন্সিয়েশন করাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল এটা ডিফারেন্স আজকে নেটওয়ার্ক ডিস্টার্ব অনেক বেশি হইতেছে। তাহলে অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস এবং এখন বললাম কি প্যানক্রিয়াটিক কার্সিনোমা প্রেজেন্টেশন সিমিলার, পার্থক্য হচ্ছে এখানে ট্রিটমেন্ট রেসপন্স করে গ্লুকোকর্টিকয়েডস। দেন হচ্ছে প্যানক্রিয়াটিক ডিভিসাম এবং হচ্ছে অ্যানুলার প্যানক্রিয়াস। এই দুটো কন্ডিশন মেনলি হচ্ছে স্ট্রাকচারাল ডিফেক্ট থাকে এখানে। তো নর্মালি যে প্যানক্রিয়াটিক ডাক্ট থাকে এটা দুইটা ডাক্ট ফিউশন হওয়ার মাধ্যমে তৈরি হয়, তখন প্যানক্রিয়াস ডেভেলপমেন্ট হয়। সেখান থেকে প্রিমিটিক ডর্সাল অ্যান্ড ভেন্ট্রাল ডাক্ট দুটো ফিউশনের মাধ্যমে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ফর্মেশন হয়। তাহলে কোনোখানে যদি এই ফিউশনটা না হয়, সেক্ষেত্রে কি হবে, দুইটা ডাক্ট আলাদা আলাদা ভাবে ডিউজনাম ওপেনিং করে। এক্ষেত্রে কি হয়, প্যানক্রিয়াটিক যে সিক্রেশন গুলো আছে বা প্যানক্রিয়াটিক ডিএনএসটা, এটা স্মলার অ্যাক্সেসরি অ্যাম্পুলে ওপেন করে। নর্মালি যেটা ওপেন করা হয়েছিল মেজর অ্যাম্পুলাতে। তাহলে স্মল অ্যাম্পুলাতে ওপেন করার কারণে এখানে পাস হতে থাকে স্মল, এবং এই সিক্রেশন গুলো প্রপারলি ডিএনএস হতে পারে না। এর ফলে ইন্টারডাক্টাল প্রেশারটা বেড়ে যায় এবং সেখান থেকে প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যাকিউট প্যানক্রিয়াটিস, ক্রনিক প্যানক্রিয়াটিস বা অ্যাটিপিক্যাল অ্যাবডোমেন পেইন প্রেজেন্টেশন হতে পারে। আর অ্যানুলার প্যানক্রিয়াসের ক্ষেত্রে কি হয়, প্যানক্রিয়াসটা কি করে, ডিডামেজের সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট এটাকে এনসার্কেল করে রাখে। নর্মালি তো আমাদের ওপেনিং হয়েছে মেজোডিউরাল পেপিলাতে,
প্যানক্রিয়াটিক ডাক্টটা। আর অ্যানুলার প্যানক্রিয়াস ক্ষেত্রে কি হয়, এই পুরোটাকে এনসার্কেল করে রাখে প্যানক্রিয়াসের হেডটা। এর ফলে কি হয়, ডিউডিনামটা অবস্ট্রাকশন হয়, পেশেন্টের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ফিচার্স থাকবে। এরপর সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস মেইনলি রেসপিরেটরি চ্যাপ্টারে এটা ডিটেইলস ডিসকাশন করা হয়েছে। সিস্টিক ফাইব্রোসিসে মেইনলি কি হয়, সিএফটিআর নামক একটা জিনের মিউটেশন হয়। এই জিনটার মেইন কাজ হচ্ছে ক্লোরাইড ট্রান্সপোর্ট করা। এটা যদি ডিফেক্ট হয় সেখানে ক্লোরাইড ট্রান্সপোর্টটা ঠিকমতো হয় না। একই সাথে সোডিয়াম ট্রান্সপোর্টের সমস্যা হয়। ফলে জিআইটি যে সিক্রেশন গুলো আছে, এর বাইরে হচ্ছে রেসপিরেটরি সিক্রেশন, এই বডি যে সিক্রেশন গুলো এখানে এই সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্ট ঠিক মতো হয় না, ওয়াটার সিক্রেশন ঠিক মতো হয় না। এর ফলে কি জিআইটি তে বা রেসপিরেটরি ট্র্যাক্টে যে সিক্রেশন গুলো হয়, এই সিক্রেশন গুলো হয় থিক সিক্রেশন। তাহলে এখানে থিক মিউকাস সিক্রেশন হবে। এটার ফলে কি হবে, রেসপিরেটরি ট্র্যাক্টে যে ডাকগুলো আছে বা ইনটেস্টাইন বা প্যানক্রিয়াসের ডাকগুলো আছে, এই ডাকগুলা অবস্ট্রাকশন হয়ে যায়। তাহলে প্যানক্রিয়াসে একইভাবে যদি ডাকটা অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে, প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে প্রেসার বাড়বে, এখান থেকে অ্যাকিউট প্যানক্রিয়াটিস, ক্রনিক প্যানক্রিয়াটিস এই ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করবে। তাহলে এটা প্রত্যেকটা সিস্টেম আলাদা ম্যানিফেস্টেশন আছে। যেমন রেসপিরেটরি ট্র্যাক্টে এখানে অবস্ট্রাকটিভ লাং ডিস করতে পারে, জিআইটি তে হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করতে পারে, প্যানক্রিয়াসের ক্ষেত্রে অ্যাকিউট এন্ড ক্রনিক প্যানক্রিয়াটিস করতে পারে, প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি হতে পারে। প্যানক্রিয়াটিক যদি ইনসাফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে কি হবে, একইভাবে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো ডিফিসিয়েন্সি হবে, ফলে ফ্যাট ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন প্রপারলি হবে না, পেশেন্টের স্ট্যাটোরিয়া থাকবে এবং এই ক্ষেত্রে লার্জ বাল্কি ভলিউম স্টুল ফর্মেশন হয়। এর ফলে কি হবে, রেকটাল প্রোলাপস ডেভেলপ করতে পারে। তাহলে এখানে মেকানিজম দেওয়া আছে কিভাবে হয়, ইন সিস্টিক ফাইব্রোসিস pancreatic secretions are protein and mucus rich. Resultant viscous juice forms plaques that obstruct pancreatic ductus, progressive destruction of acinar cells. সিস্টিক ফাইব্রোসিস ক্ষেত্রে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। ম্যানেজমেন্টের ভিতরে আমাদের কি দিতে হবে, হাই এনার্জি ফুডস প্রোভাইডিং 120 to 50% of recommended intake of normal subjects। মানে এখানে মেইনলি হচ্ছে হাই ক্যালোরি ডায়েট দিতে হবে পেশেন্টদেরকে। এরপর সেই অ্যাডিনোকার্সিনোমা প্যানক্রিয়াস, এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। টিপিক্যাল সিনারিও কেমন থাকে পরীক্ষার ক্ষেত্রে, এপিগ্যাস্ট্রিক পেইন রিলেটিং টু ব্যাক, সাথে ওয়েট লস, অবস্ট্রাকটিভ জন্ডিস এবং এর সাথে কি থাকতে পালপেবল গল ব্লাডার থাকতে পারে। ক্যান্সার গুলোর ক্ষেত্রে মোস্টলি কি থাকে, অ্যাডিনোকার্সিনোমা, কমন সাইটটা হচ্ছে হেড অফ দ্য প্যানক্রিয়াস। এবং কাদের ক্ষেত্রে বেশি হয় বা রিস্ক ফ্যাক্টর কি কি আছে, ইনক্রিজিং এজ, স্মোকিং, ডায়াবেটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আর জেনেটিক কজের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার। আর হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সারের ক্ষেত্রে মোস্ট কমন থাকে হচ্ছে কোলন ক্যান্সার, এরপরে সেকেন্ড মোস্ট কমন থাকে যদি ফিমেল হয় তাহলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এরপরে আমরা একটা প্রবলেম আছে প্যানক্রিয়াটিক ক্যান্সার, সবগুলাই হইতে পারে। প্রেজেন্টেশন আমরা বলে ফেলছি, সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন থাকবে, সাথে ওয়েট লস এন্ড অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে। পেশেন্টগুলো সিভিয়ার ওয়েট লস এবং হেক্টিক থাকতে পারে, এর সাথে পেশেন্টের ক্রনিক ডায়রিয়া বা আদার কমপ্লিকেশনস যে ফিচারগুলো সেগুলো থাকতে পারে। আর আমরা যদি এক্সামিনেশন করি তাহলে আমরা একটা অ্যাবডোমিনাল মাস পাইতে পারি ইন এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এছাড়া আমরা পালপেবল গলব্লাডার পাইতে পারি, হেপাটিক মেটাস্টেসিস থাকতে হলে হেপাটোমেগালু পাইতে পারি। এরপর একটা ইম্পর্টেন্ট হচ্ছে গলব্লাডার সাইন। এটা মানে কি, এ পালপেবল গলব্লাডার ইন এ জন্ডিস পেশেন্ট ইজ ইউজুয়ালি দ্য কনসিকুয়েন্স অফ ডিস্টাল biliary obstruction by pancreatic cancer। তাহলে কোন একটা জন্ডিস পেশেন্টে যদি পালপেবল গলব্লাডার পাওয়া যায় তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার। আরো কিছু কারণেও এরকম পালপেবল গলব্লাডার পাওয়া যেতে পারে। তো পরীক্ষার পার্সপেক্টিভে যদি বলে যে পেশেন্টের জন্ডিস আছে সাথে পালপেবল গলব্লাডার আছে, তার ডায়াগনোসিস হবে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। খুবই ক্লাসিক্যাল একটা প্রেজেন্টেশন। এর বাইরে পেশেন্টের লিম্ফোডেনপ্যাথি থাকতে পারে, সিস্টার জোসেফস নোডুল থাকতে পারে ডিউ টু টিউমার স্প্রেড টু আম্বলিকাস। তাহলে এর আগে আমরা পড়ছিলাম গ্যাস্ট্রিক কার্সিনোমাতে সিস্টার জোসেফস নোডুল থাকতে পারে, এখন পড়লে প্যানক্রিয়াটিক কার্সিনোমাতে পাওয়া যেতে পারে।
আরেকটা পাওয়া যাবে কি ইরাইথেমা অ্যাব ইগনি, যেটা ক্রনিক প্যানক্রিয়াটিসের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। ইনভেস্টনের ক্ষেত্রে আমাদের ইনভেস্টন অফ চয়েস হবে হচ্ছে কন্ট্রাস্ট এনহান্সড সিটি। আর আমরা কি করতে পারি, টিউমার মার্কার দেখতে পারি টু মনিটর রেসপন্স অফ ট্রিটমেন্ট অ্যান্ড মার্কার অফ রিকারেন্ট ডিজিজ। তাহলে টিউমার মার্কার গুলো ইউজুয়ালি ডিজিজ কনফার্ম করার ক্ষেত্রে তেমন হেল্পফুল না, কিন্তু কোনো রিকারেন্স হচ্ছে কিনা বা ট্রিটমেন্ট রেসপন্স করছে কিনা এটা দেখার জন্য আমরা করতে পারি। তাহলে প্যানক্রিয়াটিক কার্সিনোমার ক্ষেত্রে আমাদের টিউমার মার্কার হচ্ছে CA19-9। আর এর আগে আমরা পড়ছিলাম কোলন কার্সিনোমা। কোলন কার্সিনোমার ক্ষেত্রে আমাদের টিউমার মার্কার ছিল কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। তাহলে টিউমার মার্কার গুলো এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কোলন কার্সিনোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা দুইটা টিউমার মার্কারই পরীক্ষা খুব কমনলি আসে। এরপর হচ্ছে ডিজিজ অফ পেরিটোনিয়াল ক্যাভিটি। তাহলে এখানে দুইটা ডিজিজ মেইনলি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পেরিটোনাইটিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল টিউমার মেটাস্টাসিস। পেরিটোনাইটিসের মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্লামাইডিয়াল পেরিটোনাইটিস অ্যাজ এ কমপ্লিকেশনস অফ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। তাহলে এখানে একটা সিনড্রোম আমরা পাই, ফিটস হিউ কার্টিস সিনড্রোম। এখানে কি থাকে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন থাকে, পাইরেক্সিয়া এন্ড হেপাটিক গ্রাফ থাকতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পেরিটোনিয়ামে কোন কোন টিউমার মেটাস্টাসিস করে। তাহলে মেইনলি হচ্ছে ওভারি এবং জিআইডি থেকে মেটাস্টাসিস হইতে পারে। এরপর এখানে তিনটা ইনফরমেশন দেওয়া আছে যেটা বইয়ে নাই, তো পরীক্ষার কোশ্চেন আসছে। একটা হচ্ছে ইসোফেজিয়াল ভ্যারিসিস থেকে ব্লিডিং হয় কোন ভেসেলস ইনভলভমেন্ট হলে, লেফট গ্যাস্ট্রিক ভেইন এন্ড অ্যাজাইগাস ভেইন। দেন হচ্ছে ব্লিডিং ফ্রম ডিউডেনাল আলসার হয় কোন ভেসেল ইনভলভমেন্ট হলে, এটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। আর ব্লিডিং ফ্রম গ্যাস্ট্রিক আলসার এটা হচ্ছে লেজার কার্ভেচার ইনভলভিং লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে প্রথম দুইবার পরীক্ষা সিঙ্গেল বেস্ট আসছে, তাহলে এই ইনফরমেশন গুলো মুখস্থ করতে হবে। এরপর কিছু ফিগার্স দেওয়া আছে আজকের টপিক রিলেটেড। ফার্স্টে যেটা হচ্ছে ইরাইথেমা অ্যাব ইগনি, যেটা আমরা বললাম ক্রনিক প্যানক্রিয়াটিস বা প্যানক্রিয়াটিক কার্সিনোমার ক্ষেত্রে পাওয়া যেতে পারে ব্যাক অ্যান্ড অ্যাবডোমেনে। এছাড়া পেশেন্টের লোয়ার লেগও পাওয়া যেতে পারে যদি হাইপোথাইরয়েডিজম পেশেন্ট বা হাইপোথাইরয়েড পেশেন্ট বা লো টেম্পারেচার যদি কেউ ক্লোজ টু হিট সোর্সে থাকে, তাহলে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ হিট অর ফ্রম সোর্স অফ হিট এই ধরনের ইরাইথেমা ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে ইরাইথেমা অ্যাব ইগনি। দেন হচ্ছে কুলেন সাইন, পেরিয়াম্বিলিকাল লিজিয়নের পিগমেন্টেশন। আর একটা হচ্ছে গ্রিয়েটানা সাইন, এটা হচ্ছে ফ্ল্যাঙ্কের ডিসকালারেশন। এটা মনে রাখা লাগবে, এটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটিস উইথ হেমোরেজাল ক্লিনিক্যাল সাইন। আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, এটা খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষা আসে, বিশেষ করে অস্ত্র পরীক্ষাগুলোতে। তাহলে এখানে দেখেন প্যানক্রিয়াটিক যে রিজনটা আছে এখানে রেডিও ওপেক শ্যাডো দেখা যাইতেছে, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন।